দক্ষিণ চীন সাগরে কৃত্রিম উপদ্বীপ করছে। এই কৃত্রিম উপদ্বীপের মধ্যে আনকর্ডের যে চুক্তি আছে, এটা হলো কি যে আন্তর্জাতিক সমুদ্র সীমা কি হবে, সমুদ্রের তীর থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হবে সেই দেশের সীমানা। এখন চীন বলতেছে আমি কৃত্রিম দ্বীপ করছি, এগুলা এই দক্ষিণ চীন সাগর চতুর্দিকে মাপ দিলে 200 নটিক্যাল মাইল এই দ্বীপের থেকে হইলে তাহলে এটা আমার হয়। এবং ইতিপূর্বে প্রাচীন যুগে দক্ষিণ চীন সাগর এটা চায়নারই ছিল। যাই হোক, এখন এখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম হলো মালাক্কা প্রণালী। পৃথিবীর 60% ব্যবসা বাণিজ্যের জাহাজ এই মালাক্কা প্রণালীতে যাতায়াত করে। এই কারণে এই দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে এখন চীন দেখছে যে এটা নিয়ে ভীষণ গন্ডগোল হইতেছে, তাহলে আমি একটু আগায় যাই। চীনের 7টা বন্দর হইয়া মায়ানমারে এসে একটা ঘাঁটি করছে, সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরে এখান থেকে তেল সরাসরি চীনে চলে যাবে, ওখানে ঢাইলে দিব, পাইপ লাইনে চলে যাব। চীন এটা করে রাখছে যে ভবিষ্যতে যদি এখানে আটকায় দেয়, মালাক্কা প্রণালী যদি বাধাগ্রস্ত হয়, অলরেডি পাইপ দেওয়া আছে, পাইপ করে ওরা অলরেডি রাস্তা করে ফেলছে এটা। এরপরে আসলো বাংলাদেশ টাচ করে চলে গেছে গাওদার বন্দর, বেলুচিস্তান। গাওদার বন্দর থেকে চলে গেছে হাম্মানটোটা, শ্রীলঙ্কার বন্দর। হাম্মানটোটার থেকে চলে গেছে মালদ্বীপ হইয়া জিবুতি। হর্ন অফ আফ্রিকা একটা জায়গা আছে, মানে সিংয়ের মতো আফ্রিকার মহাদেশে, ওই বাবে মানদেব প্রণালী রয়েছে। ওখানে যায় বাবে আফ্রিকার দেশগুলোকে টাচ করে বাবে মানদেব প্রণালীতে সুয়েজ খাল হইয়া এটা চলে গেছে একেবারে ভূমধ্য সাগর দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে ইউরোপে। আবার ইউরোপ থেকে ঘুরে আপনার হরমুজ প্রণালী দিয়ে মধ্য এশিয়া, মানে পশ্চিম এশিয়া হয়ে আপনার এই হরমুজ প্রণালীতে চলে আসছে আবার চায়নাতে। এগুলা দেশ, যেগুলা দেশে এটা টাচ করছে, যে সমস্ত দেশগুলাকে এটা অন্তর্ভুক্ত করছে, সেই দেশগুলাকে চায়না অর্থনৈতিক সাহায্য দিছে। যেমন বাংলাদেশকে দিছে $23 বিলিয়ন, একটা বাড়ির কাছের কথা না, $23 বিলিয়ন। মায়ানমারের প্রায় $30। মায়ানমার তো অলরেডি ওখানে দখল করে রাখছে চায়না। কিভাবে? যে সামরিক বাহিনী যদি ক্ষমতায় থাকে তাহলে চায়নার সামরিক বাহিনীর সাপোর্ট দেয়। আবার ওখানে যারা বিদ্রোহী গ্রুপ আছে, 3 ব্রাদারহুড, ওরা একত্রিত হইয়া সমস্ত ছোট ছোট উপদলগুলা একত্রিত হয়ে 3 ব্রাদারহুড অর্গানাইজেশন করছে, তারা যুদ্ধ করতেছে। ওরা যখন জয়লাভ করে তখন ওদের পক্ষে যায় চায়না। এখন ওইখানে চায়না একটা বিরাট ভূমিকা রাখতেছে। ওই দেশ থেকে আমাদের যে মায়ানমারের লোকজনগুলো, আমাদের রোহিঙ্গারা চলে আসছে এই দেশে, ওখানে আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আরাকানে কালকে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, ওখানে যুদ্ধ হইতেছে। 7 দিন আগের খবর, সেখানে প্রচণ্ড যুদ্ধ হইতেছে এবং আরাকান বাহিনী দখল করতেছে এটা। কালকে অনেক সেনাবাহিনী মারা গেছে। এখন এই পরিস্থিতিতে, বিশ্ব পরিস্থিতিতে চায়নাকে প্রটেক্ট করার জন্য, ব্যবসায়িকভাবে প্রটেক্ট করার জন্য, অর্থনৈতিকভাবে প্রটেক্ট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো যে আমরা কোয়াড গঠন করছি। কোয়াড হলো ভারত আছে, কোয়াডের মধ্যে অস্ট্রেলিয়া আছে, জাপান আছে এবং যুক্তরাষ্ট্র, 4টা দেশ মিলে ওই আসিয়ানের পাশাপাশি তারা কোয়াড গঠন করছে। মানে একটা মাত্র সেটা হলো যে চায়নাকে প্রটেক্ট করো, চায়নাকে যেভাবে হোক চায়নাকে ফিরাও। চায়না অনেক আগায় আসছে, অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। এখন এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রাম, এইটা দিয়ে চায়নার সমস্ত বিশ্বের অধিকাংশ দেশগুলোতে বিনিয়োগ করে সেই দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিতেছে এবং সেই দেশগুলো তার অধীনস্থ হয়ে যেতেছে। তার ঋণের বোঝা মাথায় নিয়ে চায়না ঋণ পরিশোধ করতে হবে, সোদের চায়নার কথা শুনতে হবে।
পাকিস্তানের গাওদার বন্দর আগুনের মতো ঝিকঝিক ঝিকঝিক করতেছে বেলুচিস্তানে। আবার এই কয়দিন আগে নিয়ে গেল, কি করলো হেনে, চায়না যায় ঘাঁটি করলো। যেমন কাশ্মীর করাচি বন্দরটা ছিল বেসামরিক একটা বন্দর, সেটাকে সামরিক বন্দরে রূপান্তর করলো। এতে করে ভারত মহাসাগর এবং মানে ইন্দো প্যাসিফিক জোন এবং প্যাসিফিক ওশানের যে সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার যুদ্ধ চলতেছে, স্নায়ু যুদ্ধের মতো যুদ্ধ চলতেছে। এইখানে আমাদের দেশের সমস্যাটা, আমাদের সরকার স্বৈরাচারী সরকার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল না। তারা মনে করছিল যে ভারতের পক্ষে অবলম্বন করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লিয়াজু করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত এটা ধূপে টিকে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তোমার দেশে গণতন্ত্র নেই, আর এখানে মানবতা বিরোধী অপরাধ হইতেছে এবং বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরছে। এখন ভারতের ইন্টারেস্টটা কি? ভারতের ইন্টারেস্ট হইল ভারতের ওই উত্তর পূর্ব অঞ্চলগুলা 7টা 7 সিস্টারে যাইতে হলে একটা মাত্র রাস্তা, সেটা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এটা যখন হিমালয় পাদদেশের থেকে যখন ভূমিধস হয় তখন এই রাস্তাটা ব্লক হয়ে যায়। একটা মাত্র রেলওয়ে লাইন, একটা মাত্র রোড ব্লক হয়ে যায়, যার জন্য সমস্যা। তারা করছে কি, বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করছে যে তোমার দেশের পদ্মা সেতু করো। পদ্মা সেতু কিন্তু খুব বেশি প্রয়োজনীয় ছিল না, আমাদের রেলওয়েটা বেশি প্রয়োজন ছিল না, রেল লাইন করছে। এটা ভারতের ইন্টারেস্টে। ওইটা মানে কলকাতা থেকে একেবারে ডাইরেক্ট চলে যাবে আগরতলা। এটা দিয়ে সেনাবাহিনী নিব, অস্ত্রশস্ত্র নিব, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে ওই উত্তর পূর্ব অঞ্চলের যে বিদ্রোহীরা, এটা দমন করব। ওখানে অলরেডি স্বাধীনতা ডিক্লেয়ার করছে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 3টা রাজ্যের মধ্যে গন্ডগোল চলতেছে। এখানে গন্ডগোলটা কি, 2টা সম্প্রদায় আছে। একটা হলো মেতি সম্প্রদায়, এরা হিন্দু, আর একটা হলো কুকি সম্প্রদায়, এরা হইলো খ্রিস্টান। এবং খ্রিস্টান কেমন হয়েছে তো বুঝেনি। খ্রিস্টান পশ্চিমা খ্রিস্টান মিশনারিরা ওখানে কাজ করে ওদেরকে খ্রিস্টান বানাইছে। এবং খ্রিস্টান বর্তমানে সংখ্যা অনেক বেশি, তারা স্বাধীনতা চায়, আলাদা রাষ্ট্রকরণ করতে চায়। এখন ভারতের অসুবিধা হয়েছে, ওটা যদি আলাদা রাষ্ট্র হয় তাহলে তো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কাজে এটাকে আটকাও যে কোনোভাবে। এই কারণে ওরা ওখানে বাংলাদেশটাকে ব্যবহার করতেছে। যে 1962 মানে ভারত চায়না যুদ্ধে আসাম পর্যন্ত চায়না সৈন্যরা চলে আসলো। জওহরলাল নেহেরু আইয়ুব খানের কাছে চিঠি লিখছে যে তুমি আমাকে একটু সাহায্য করো, আমার দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলছে, তোমার দেশের উপর দিয়ে আমার সৈন্য যানবাহন চলাচলের একটা অনুমতি দাও। তখন আইয়ুব খান উত্তর দিচ্ছে যে তুমি তো সিয়েটো সেন্টার অন্তর্ভুক্ত না, সিয়েটো সেন্টার অন্তর্ভুক্ত হলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। এরপরে তো সে স্ট্রোক করছিল এবং 1 বছর পরে সে মারা গেছে। এই জওহরলাল নেহেরু, এর ইতিহাস। তাহলে ওই অঞ্চলটা খুব একটা সাংঘাতিক একটা খারাপ অবস্থার মধ্যে বিরাজ করতেছে। এই জন্য ভারতের সবসময় হলো কি, আমাদের পদ্মা সেতু ওই এই দিক দিয়ে রাস্তাটা করে আমাদের ওইটা ব্যবহার করব। আবার কয় যে চট্টগ্রামের যে মাতারবাড়ি বন্দর করব, ওই মাতারবাড়ি বন্দর থেকে রাস্তা অলরেডি তারা নিয়ে যাব কই, পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে যায় ওই নাগাল্যান্ড, মিজোরামের দিক দিয়ে, যাতে ওখানে জাহাজ ভিড়ায় মাল নিতে পারে। এগুলা এই বাংলাদেশের উপর দিয়ে পরিকল্পনা করছিল। লালমনিরহাটের এয়ারপোর্ট এটা করতে দিব না এই কারণে যে ওখান থেকে মাত্র 12 মাইল দূরে হলো চিকেন নেক। ওখান থেকে বিমান উড্ডয়ন করে যদি ওখানে বম্বিং করে দেয় তাহলে চিকেন নেক বন্ধ। এই জন্য এরা এখন মাথা খারাপ হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা বলতেছে। যেখানে হিন্দুদের শরীরে একটা ফুলের টোকা দেওয়া হয় নাই, মারে শেষ করতেছে। হ্যাঁ, ইন্ডিয়া ভিসা দিব, আরো কিছু করব। ওরা শেষ পর্যন্ত কি করব দেখেন, ওরা আমগরে পায়ে ধরবো। স্যার এখন তো ইন্ডিয়ারা না খেয়ে আছে। হ্যাঁ, আমি ওই যে মনে করেন এই যে পার্ক স্ট্রিট, তারপরে ওই যে রাফি আহমেদ স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট,
তারপরে ওই এই জায়গাগুলাতে কলকাতা নিউ মার্কেটের ওই এলাকাটা এখন ওখানে তো মানে বলতে গেলে বেচাকেনি বন্ধ, কিছু নাই স্যার, আমি গেছিলাম হোটেল মোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে। যে নবাবের সঙ্গে আমার কথা হইলো, সেদিন নবাব হোটেল আছে ওখানে, আপনার গেস্ট আছে মাত্র 2 জন। তো ওই বললো যে আমাদের বেচাকেনি একেবারেই নাই। তো যাই হোক, সেটা ব্যাপার না। তো আমাদের কথা হলো যে আমাদের স্বাধীনতাকে বিকায়া ওর স্বার্থ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। তারা আমাদেরকে 53 বৎসরে কি দিছে? কিচ্ছু না স্যার। আমাদের দেশে 53 দেশ স্বাধীন হয়েছে। আর স্যার একটা কথা, যে বিমান আমাদের ইন্ডিয়া যে বিমান বাংলাদেশ থেকে যে উঠছে, আমাদের কাছে আর উল্টা ডলার নিচ্ছে। হ্যাঁ, ডক্টর ইনু চাচ্ছে আমাদের আকাশপথ ব্যবহার করছে। আমার আকাশপথ যখন আমার দেশ থেকে বিমান যায়, যে কোনো দেশের বিমান যাক, আমরা ওটার একটা ট্যাক্স পাই। সেটা এতদিন দিতে পারিনি আমরা রাডারের অভাবে, এখন আমরা নিতে পারতেছি। এখন 2টা অর্ডার নিয়েছে 300 কোটি টাকা দাম। হ্যাঁ, এটা আমরা পাইতেছি। এখন আমরা মোটামুটি যেমন এক সময় ওরা বলছে যে আমরা গরু দিব না, আমাদের 1 বছর কুরবানির সময় গরুর খুব সমস্যা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা এই গরুতে আমরা এখন আমাদের দেশেরগুলো রপ্তানি করতে পারবো। আমাদের গরুর অভাব মিটে গেছে। ওরা যেটি আমাদেরকে প্রতিবন্ধক করবো, ওইটি আমাদের জন্য লাভ, ওইটি আমাদের জন্য আশীর্বাদ। হ্যাঁ, এখন ভারতের দাবি হলো কি আমরা তোমাদের স্বাধীনতা এনে দিচ্ছি। আরে বেটা, তুই স্বাধীনতা এনে দেওয়ার কেটা? এই দেশ 9 মাসে স্বাধীন হয়েছে, আরো বেশি দিন যুদ্ধ করতাম আমরা। স্বাধীনতার যুদ্ধের যে ঘোষণাপত্র, সেইখানে আসলে সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক মর্যাদা, এই কথাগুলো সংবিধানে আসে নাই। আরো বলছে স্যার 1 মিনিট, বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ইন্ডিয়াতে যে ট্রেনিং প্রাপ্ত করছে, ওরা সব কিছু কমপ্লিট করে দিচ্ছে, ভাতা দিচ্ছে। এখন ওখানে দিছে কি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ। আপনি জাতীয়তাবাদের কথা বলছেন কি বাঙালি জাতীয়তাবাদ? প্রথমেই গন্ডগোল লাগাই দিচ্ছে। চাকমা, গারো, তারপরে যে সমস্ত উপজাতীয়রা আমাদের অঞ্চলে বাস করে, তারা তো বাঙালি না, তারা দলবাহিনী আইছিল। আইসা বলছে যে শেখ মুজিব তাগরে বলছে যে তোরা তো বাঙালি হয়ে গেলেই ভালো হয়, তারা বাঙালি হয়ে যায়। এই সমস্ত কথা তারা যাই সশস্ত্র বাহিনী তৈরি করছে, এবং সেটাও মানে 87 সালে 87 সালে শান্তি চুক্তির মাধ্যমে জিয়াউর রহমানের পরবর্তী সময়ে শান্তি চুক্তি স্থাপন হইলো। তাও তো পুরাপুরি ওখানে শান্তি স্থাপন হয় নাই। তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা চাঁদাবাজি করে ওখানে লক্ষ লক্ষ টাকা, আর যে সমস্ত অস্ত্র তাদের কাছে আছে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও নাই। এই অস্ত্রগুলো এরা দিছে কারা? এগুলো দিচ্ছে ইন্ডিয়া দিছে। ইন্ডিয়া দিছে এই কারণে যে আমাদের দেশ থেকে এই চট্টগ্রাম সহ ওই অঞ্চলটাকে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা হলো পলিসি, এই কারণে এটা করছে। এখন আমরা নতুন করে স্বাধীনতা পাইছি। 36শে জুলাই আন্দোলনে আমরা নতুন করে দেশ স্বাধীন করছি। আমরা 53 বছরে এই দেশে ঘুষ, দুর্নীতি কোনো কিছু বন্ধ করতে পারি নাই। স্বাধীনতা মানে এই দেশে ছিল ঘুষ খাওয়া, দুর্নীতি করা, লুটপাট করা, পরের সম্পত্তি বেদখল করা, জোর জুলুম, গরিব মানুষ না খায় মরে গেছে, তাদের কোনো খোঁজ না নেওয়া, এইগুলা ছিল 53 বছরের ফসল। আমরা এখন চাই যে 53 বছরের পরে আমরা নতুন করে আবার স্বাধীনতা লাভ করছি, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। এবং এই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের একটাই কাজ, সেটা হলো আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এনে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি নাই, বিএনপি জামাত ইসলাম নাই। এটা হলো সমস্ত সর্বসাধারণের উচিত হলো যে এটা আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাইতে হবে। আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, ভারতের দিকে কোনোদিন চোখ তুলে কথা বলতে পারি নাই। এইবারই প্রথম আমরা সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিবাদ করছি। আমাদের এমবেসিতে তারা এই আগরতলা ওই ত্রিপুরা রাজ্যের ওখানে এমবেসিতে হামলা করছে, যেটা জেনেভা কনভেনশনের পুরাপুরি বিরোধী। সেখানে আমরা তাদের কিন্তু এমবেসি করে দিতে পারতাম, আমরা তা করি নাই। আমরা শান্তিপ্রিয় লোক, শান্তি স্থাপনের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু তারা শান্তি চায় না। তারা বারবার উস্কানি দেয়। এখন একটু নমনীয় হয়েছে, কি কারণে দেখছে যে না, বাংলাদেশ তো আগের মতো নাই,
বাংলাদেশের সব কিছু চেঞ্জ হইতেছে, কাজে বাংলাদেশের উস্কানি দিয়ে লাভ নেই। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেখ হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো দেশে দুর্ভিক্ষ হইতো। এটাকে যে দুইজন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং গভর্নর এই যেভাবে মুদ্রাটাকে ট্যাকেল করছে, বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাটাকে যেভাবে ট্যাকেল করছে, ব্যাংকগুলোকে যেভাবে রক্ষা করছে, এটা শেখ হাসিনা করতে পারতো না। ব্যাংকগুলো তো লুট করছে, ৬২,০০০ কোটি টাকা ছাপাইছে, ছাপাইয়া দিয়ে দিচ্ছে।